আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মিস্টার বিজনেস টিচার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সফল উদ্যোক্তার গুণাবলী সম্পর্কে। An entrepreneur is not only by born in all ages and he is not a man of all required qualities. অর্থাৎ একজন উদ্যোক্তা সকল যুগেই জন্মগতভাবে উদ্যোক্তা হয় না। মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ তাদের নিজ নিজ দৃষ্টিকোণ থেকে উদ্যোক্তার কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী সম্পর্কে ধারণা দিয়েছেন। নিম্নে সেগুলো আলোচনা করা হলো। সাংগঠনিক ক্ষমতা। কারবারের প্রয়োজনীয় উৎপাদনের উপাদানগুলো বিচ্ছিন্নভাবে ছড়ানো ছিটানো থাকে। উদ্যোক্তাকে এই উপাদানগুলো সুষ্ঠুভাবে সংগ্রহ করে তার সমন্বয় সাধন করতে হয়। একেই বলে উদ্যোক্তার সাংগঠনিক ক্ষমতা। উদ্যোক্তার 5টি উপাদান হলো ম্যান, ম্যাটেরিয়াল, মানি, মেথড, মেশিন। এই সম্পর্কে আরেকটু বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন। উৎপাদনের যে 5টি উপাদানের কথা বলা হয়েছে, এই 5টি উপাদান একজন উদ্যোক্তা সঠিক সময় সঠিক পরিমাণে সংগ্রহ করে সেগুলোকে কাজে লাগাতে হয়। উদ্যোক্তার এই যে ক্ষমতা, সেটাকে আমরা সাংগঠনিক ক্ষমতা হিসাবে ধরে নিই। এরপর আত্মবিশ্বাস। একজন আদর্শ মানুষ হিসেবে নিজের আদর্শ, উদ্দেশ্য প্রভৃতিতে দৃঢ় বিশ্বাস এবং আত্মপ্রত্যয় নিয়ে কারবার গঠন ও পরিচালনা করতে হয়। দৃঢ় বিশ্বাসের অভাবে অনেক উদ্যোক্তাই পরিবেশগত প্রভাবে উদ্দেশ্যচ্যুত হয়। এ প্রসঙ্গে একটু বলি বিস্তারিতভাবে। আমরা যে পরিবেশে উদ্যোগ গ্রহণ করি, সেই পরিবেশের কিছু কিছু উপাদান আমাদেরকে সহযোগিতা করে, আবার কিছু কিছু উপাদান আমাদেরকে বাধা দেয়। কিন্তু একজন উদ্যোক্তাকে এই বিশ্বাস ধারণ করতে হয় যে আমি পরিবেশগত সকল বাধা অতিক্রম করে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। এরপরের গুণ নেতৃত্বের যোগ্যতা। অধ্যাপক মার্শাল একজন উদ্যোক্তাকে শিল্পের নেতা হিসেবে আখ্যায়িত করেছেন। উদ্যোক্তা কারবারের দলনেতা হিসেবে কাজ করে, অর্থাৎ তার অধীনস্থ ব্যক্তিরা তার আদর্শ অনুসারী হন। আদর্শ নেতার কথা বা আদেশকে যেরূপ দেবতাবাণী মনে করা হয়, উদ্যোক্তা নেতৃত্বের গুণও সেরূপ। অর্থাৎ একজন আদর্শ উদ্যোক্তা একজন নেতা। একজন নেতার যে গুণগুলো থাকে, একজন আদর্শ উদ্যোক্তার একই গুণ থাকে। অনুসারীরা নেতার আদর্শকে কিংবা আদেশ নির্দেশকে যেভাবে গ্রহণ করে, কারবারের উদ্যোক্তার আদেশ উপদেশকে নির্দেশকে কারবারের অধীনস্থরা ঠিক সেভাবেই মেনে চলে। এটা উদ্যোক্তার নেতৃত্বের যোগ্যতার গুণ। এরপর গুণ হলো বুদ্ধিমত্তা। কারবার গঠন ও পরিচালনায় প্রতিনিয়ত সাধারণ সমস্যা থেকে জটিল সমস্যার মোকাবেলা করতে হয়। উদ্যোক্তাকে উপস্থিত বুদ্ধি দিয়ে এদের সমাধান করতে হয়, যাতে প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষিত হয় এবং শৃঙ্খলা বজায় থাকে। কিন্তু এক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার্থে নেতিবাচক কূটনীতি গ্রহণযোগ্য নয়। বিষয়টি হলো যে যিনি কারবার গঠন করেন এবং পরিচালনা করেন, তাকে প্রতিনিয়ত নানান ধরনের সমস্যার মোকাবেলা করতে হয়। এসব সমস্যা মোকাবেলা করার জন্য উপস্থিত কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। একজন আদর্শ উদ্যোক্তার এই উপস্থিত সিদ্ধান্ত গ্রহণ করার সক্ষমতা থাকে, অর্থাৎ উপস্থিত বুদ্ধি থাকে। পরবর্তী পয়েন্ট হলো সততা। একজন উদ্যোক্তা অবশ্যই সততা ও বিশ্বস্ততা বজায় রেখে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন, কারণ সততা ও বিশ্বস্ততার সাথে প্রতিষ্ঠানের সুনাম এবং দীর্ঘমেয়াদী অস্তিত্ব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বিষয়টা আরেকটু বলি, সেটা হলো একজন উদ্যোক্তা যদি সৎ হয় এবং বিশ্বস্ত হয়, তাহলে
তার অধীনস্থরা উক্ত উদ্যোক্তার উপর নির্ভরশীল হয়। আর তখন প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি বাইরে ছড়িয়ে পড়ে এবং প্রতিষ্ঠানের অস্তিত্বের সাথে এই উদ্যোক্তার এই সততার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যদি প্রতিষ্ঠানটিকে বাজারে গ্রহণযোগ্যতা প্রমাণ করতে পারে, তাহলে অন্যান্য প্রতিষ্ঠানগুলো তার সাথে লেনদেনের সম্পর্ক গড়ে তোলে। পরবর্তী পয়েন্ট হলো দূরদর্শিতা। মানুষ বর্তমানকে দেখে, অতীতকে ভুলে যায় এবং ভবিষ্যতের কথা জানে না। এমন অনিশ্চিত এবং পরিবর্তনশীল পরিস্থিতিতে একজন উদ্যোক্তা অনিশ্চয়তার মাঝেও নিশ্চয়তা খোঁজার চেষ্টা করে, দূরদর্শী তার জ্ঞান দিয়ে। অবশ্যই এক্ষেত্রে অভিজ্ঞতা একটি নিয়ামক বা ডিটারমিন্যান্ট শক্তি হিসাবে কাজ করে। বিষয়টা একটু পরিষ্কার করে বলি। আসলে আমরা সাধারণ মানুষ বর্তমানকে দেখি, আমরা অতীতের অনেক কিছুই ভুলে যাই, ভবিষ্যতের কথা আমরা তেমন কিছু জানি না নিশ্চিতভাবে। কিন্তু একজন আদর্শ উদ্যোক্তা ভবিষ্যৎ সম্পর্কে এমন সব বিষয় চিন্তা ভাবনা করে যেগুলো পরবর্তীতে দেখা যায় অনেকগুলোই ঘটে যায়। এই জ্ঞান তাকে সৃষ্টিকর্তা দিয়েছেন। তার এই জ্ঞান দ্বারা ভবিষ্যতের অনিশ্চয়তার মধ্যেও সে নিশ্চয়তা খোঁজার চেষ্টা করে। এর পরবর্তী পয়েন্ট হলো পরিশ্রম। একজন উদ্যোক্তা কঠোর শারীরিক এবং মানসিক পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে হয়। অসংখ্য ক্রমে বলতে হয়, অবৈধ উপায় উপার্জিত অর্থ দ্বারা সাফল্য অর্জন পরিশ্রমের ফসলের ইঙ্গিত করে না। বিষয়টা হলো উদ্যোক্তার সামগ্রিক কাজ যেমন মানসিক তেমন শারীরিক। তো শারীরিক এবং মানসিক এই দুই ধরনের কাজের জন্য তার শক্তি, শারীরিক এবং মানসিক শক্তি থাকার প্রয়োজন আছে। পরবর্তী পয়েন্ট হলো আন্তরিকতা। একজন অত্যন্ত চতুর ও মেধাবী কিন্তু আন্তরিকতাহীন উদ্যোক্তার চেয়ে একজন মাঝারি মেধাসম্পন্ন অত্যন্ত আন্তরিক উদ্যোক্তা অধিকতর সফলতা অর্জন করতে পারে। সুতরাং মেধা থাকাটা যথেষ্ট নয়, আন্তরিকতার প্রয়োজনও অনেক বড়। বিষয়টা আরেকটু পরিষ্কার বলি তোমাদের জন্য। আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে অনেক মেধাবী চতুর ছাত্রছাত্রী দেখি, কিন্তু যেসব ছাত্রছাত্রী প্রচুর মেধাবী কিন্তু লেখাপড়ায় বা অন্য কোনো কাজ আন্তরিক নয়, তারা বাস্তব জীবনে মধ্যম মেধার আন্তরিক ছাত্রছাত্রীদের তুলনায় পিছিয়ে পড়ে। তার অর্থ হলো মেধা থাকাই যথেষ্ট নয়, আন্তরিকতার অবশ্যই প্রয়োজন রয়েছে। এর পরের গুরুত্বপূর্ণ বিষয় হলো পয়েন্ট হলো সুযোগের সদ্ব্যবহার। পরিবেশে সুযোগ সীমিত, বাজার প্রতিযোগিতামূলক, কিন্তু অগ্রগতি অর্জনের সুযোগ সবসময় আসে না। একজন উদ্যোক্তা সুযোগ অনুসন্ধানে যখনই কোনো সুযোগ আসে এবং উক্ত সুযোগ থেকে লাভবান হওয়ার মতো শক্তি প্রতিষ্ঠানে থাকে, তখন উদ্যোক্তা ঝাঁপিয়ে পড়ে সেই সুযোগ কাজে লাগানোর জন্য। বিষয়টা হলো যে সুযোগ বারবার আসে না। যখনই এই প্রতিযোগিতামূলক পরিবেশে একজন উদ্যোক্তা ব্যবসা করার কার্যক্রম পরিচালনা করে, সুযোগ পেলেই সেই সুযোগ তাকে সাথে সাথে কাজে লাগানোর জন্য তৎপর হতে হয়। কারণ হলো সে যদি সুযোগটা গ্রহণ করতে না পারে, তাহলে তার প্রতিযোগী অন্য পক্ষ সেই সুযোগটা লুফে নেবে এবং সে লাভবান হবে। কাজে এখানে একটা প্রচন্ড প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। পরবর্তী পয়েন্ট হলো মোহনীয় ব্যক্তিত্ব। Personality is that which a well coordination of ID, ego and super-ego. ব্যক্তিত্ব হলো চরম চাহিদা, পরিবেশ ও নৈতিকতার এক সমন্বয়। উদ্যোক্তার মুনাফা অর্জনের প্রবল চাহিদা তার পরিবেশগত বিচার, নৈতিকতা, আদর্শের বিচারে
ব্যক্তিত্ব প্রকাশ করে। একজন মোহনীয় ব্যক্তিত্ব সম্পন্ন উদ্যোক্তা সমাজ, পরিবেশ এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশকে খুব সহজে প্রভাবিত করতে পারে। এই বিষয়টা তোমাদের জন্য একটু কঠিন। এখানে ব্যক্তিত্বকে 3টি উপাদানের এক অপূর্ব সমন্বয় বলা হয়েছে। একটা হলো আইডি, আরেকটা হলো ইগো, তারপরটা হলো সুপার ইগো। আইডিটা হলো আমাদের চরম চাহিদা, অর্থাৎ আমরা একটা জিনিস ভীষণভাবে চাই। ইগোটা হলো পরিবেশ আমার সেই চাহিদাটাকে কতটুকু সমর্থন করে। এবং সুপার ইগো হলো আমার ভিতরের যে নৈতিকতা, সেই নৈতিকতা উক্ত চাহিদাকে কিভাবে সমর্থন করে। কোনো ব্যক্তি যদি একটি বিষয় চায়, পরিবেশ সেটাকে যদি অনুমোদন দেয়, কিন্তু তার নৈতিকতা যদি বলে যে এটি গ্রহণযোগ্য নয়, তাহলে সে যদি ওই অবস্থায় ফিরে আসে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির ব্যক্তিত্ব অনেক উন্নত। আর যদি কোনো ব্যক্তি তার চরম চাহিদা পূরণের জন্য পরিবেশের কথা এবং নিজের নৈতিকতার কথা বিবেচনায় আনে না, অথবা একটিকে বিবেচনায় আনে আরেকটিকে আনে না, তখন বুঝতে হবে ওই ব্যক্তির ব্যক্তিত্ব নেই। এমন ব্যক্তিত্বহীন ব্যক্তি কখনো আদর্শ উদ্যোক্তা হতে পারে না। ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি আদর্শ উদ্যোক্তা হতে পারে। এই ধরনের ব্যক্তিত্বকে আমরা মোহনীয় ব্যক্তিত্ব বলে থাকি। এর পরের পয়েন্ট হলো ঝুঁকি গ্রহণ। ইংরেজিতে একটি প্রবাদ আছে, নো রিস্ক নো গেইন। ঝুঁকি যেখানে বেশি সেখানে লাভের সম্ভাবনাও বেশি। কারবারের সাফল্য বা ব্যর্থতার ঝুঁকি উদ্যোক্তাকে গ্রহণ করতে হয় এবং সব সময় ঝুঁকি গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হয়। কারবারের প্রতিনিয়ত ঝুঁকি বিদ্যমান এবং ঝুঁকি কারবারের প্রকৃতি, ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। একজন কারবারি মুনাফা অর্জনের উদ্দেশ্যে কারবারের এই প্রকৃতিকে মেনে নেয়। সুতরাং বলা যায় যে উদ্যোক্তা যদি দেখে ঝুঁকির সম্ভাবনা অত্যধিক, তাহলে ওই প্রকল্প থেকে সরে আসা উচিত। তাই উদ্যোক্তাকে পরিমিত পরিমাণে ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হবে। বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলি, ব্যবসা মানেই ঝুঁকি, কাজেই উদ্যোক্তার উদ্যোগও ঝুঁকিমুক্ত নয়। এখন যখন আমরা বেশি লাভ করতে চাইব, তখন আমাদেরকে বেশি ঝুঁকি নিতে হবে। যখন আমরা কম লাভ করতে চাইব, তখন আমাদেরকে কম ঝুঁকি নিতে হবে। তবে একজন আদর্শ উদ্যোক্তা কি করে? একজন আদর্শ উদ্যোক্তা ঝুঁকির সম্ভাবনা যদি অত্যধিক হয়, যেটা থেকে লাভের সম্ভাবনা আছে কিন্তু আবার অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কাও আছে, এমন ধরনের ঝুঁকি সে যতটুকু সম্ভব সে পরিহার করে এবং সে পরিমিত পরিমাণে ঝুঁকি গ্রহণ করে। যদি কোনো কারণে সে এই ঝুঁকি তার জন্য খারাপ কিছু আনে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকে থাকে এবং যদি সেটা ভালো হয় তাহলে লাভের পরিমাণ মাঝারি হয়, অর্থাৎ সে চরম ঝুঁকি সবসময় এড়িয়ে চলে, কিন্তু তাকে ঝুঁকি নিতেই হয়। ঝুঁকি ছাড়া কোনো কারবার কখনোই পরিচালনা করা সম্ভব নয়। পরবর্তী পয়েন্ট হলো উৎপাদন ক্ষমতা বা সৃজনশীলতা। প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকতে হলে সৃজনশীলতা বা নেতৃত্বের নতুনত্বের অধিকারী হতে হয়, অর্থাৎ নতুন ধরনের পণ্য উদ্ভাবন বা পণ্য ব্যবহারে নতুনত্ব আনতে হয়। অনেক উদ্যোক্তা বাজারে ছিল না এমন নতুন ধরনের পণ্য উদ্ভাবন করে কিংবা ব্যবহারে বা বাজারজাতকরণ কার্যক্রমে নতুনত্ব সৃষ্টি করে প্রচুর মুনাফা ও সুনাম অর্জন করতে পারে। অসংখ্যক্রমে বলতে হয় 100% হালাল সাবান নামে অ্যারোমেটিক কোম্পানি একটি নতুন সাবান বাজারজাত করে কোটি কোটি টাকা অর্জন করেছে। বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলি তোমাদের জন্য। সেটা হলো আমাদের এই বাজার হলো সবসময় প্রতিযোগিতাপূর্ণ। এখানে কারাই এই বাজারে টিকে থাকে? যারা সৃজনশীল তথা নতুনত্ব সৃষ্টি করতে পারে। আমি এখানে যে প্রসঙ্গত উদাহরণটার কথা বলেছি, যে বাজারে সাবান প্রচুর মার্কেটিং হয়, কিন্তু একজন উদ্যোক্তা বলল
আমাদের দেশে যে আমরা হালাল সাবান উৎপাদন করে বিক্রি করি। এখন আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলমান, সুতরাং তারা হালাল শব্দটা শুনে এই সাবান কেনার জন্য লুফে নিল। এতে করে কোম্পানি অল্প দিনের মধ্যে প্রচুর মুনাফা অর্জন করল। তাহলে তার এখানে নতুনত্বটা কি? তার নতুনত্বটা হলো সাবানের নামের আগে হালাল শব্দটাকে ব্যবহার করেছে, যেটা মুসলমানদের মনে একটা এই সাবানের প্রতি আসক্তি তৈরি করেছে এবং এই সাবানটাকে তাদের জন্য নিরাপদ মনে করেছে ধর্মীয় দিক থেকে। সেই জন্য সে এই সাবান মার্কেটিং করে প্রচুর পরিমাণে আয় করেছে। এর পরের পয়েন্ট হলো মিতব্যয়িতা। অপচয় কিংবা অর্জিত অর্থের যথেচ্ছা ব্যবহারে প্রতিষ্ঠানের ধ্বংস ডেকে আনে। একজন ভালো উদ্যোক্তাকে অবশ্যই দুর্দিনের কথা স্মরণ করে আজকের বাড়তি আয় ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে হয় এবং অপচয় থেকে দূরে থাকতে হয়। এটা সহজ বিষয়। সরি। এরপর হলো শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা বলতে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনকে যথেষ্ট মনে করা হয় না, তার পাশাপাশি আরো বহুমুখী জ্ঞান অর্জনের প্রয়োজন হয়। পৃথিবীতে এমন নজিরও আছে যাদের তেমন কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই, কিন্তু তারা একজন সফল উদ্যোক্তা হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা বিকম পাস, এমকম পাস হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু ব্যবসায়িক বিষয় তাকে অবশ্যই ভালো জ্ঞানের অধিকারী হতে হবে। এই জন্য অনেক ডিগ্রিধারী ও যেটা পারে না কিন্তু ডিগ্রি কম এমন ব্যক্তি ব্যবসা জগতে অনেক অনেক বেশি সফলতা অর্জন করতেও পারে। তারপর উদ্যোক্তার গুণাবলী হলো ব্যবস্থাপকীয় জ্ঞান। একজন উদ্যোক্তা অবশ্যই ব্যবস্থাপকীয় জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রে ব্যবস্থাপনা বলতে কি বোঝায় সেটি হলো ম্যানেজমেন্ট ইজ এ গ্রুপ অফ ওয়ার্কস ইন এ সিস্টেমেটিক ওয়ে টু মেক আদার্স ডু দ্য ওয়ার্ক which has a target or objectives. These works are planning, organizing, directing, coordination and controlling. অর্থাৎ ব্যবস্থাপনা হলো শৃঙ্খলাবদ্ধ কিছু কাজের সমষ্টি যার সাহায্যে অধীনস্থ কর্মচারীদেরকে দিয়ে বিভিন্ন উদ্দেশ্যমূলক কার্যাবলী সম্পাদন করা হয়। ব্যবস্থাপকীয় কার্যাবলীগুলো হলো পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলি, এটা তোমাদের জন্য একেবারে নতুন একটি ধারণা। সেটা হলো একজন ব্যবস্থাপককে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কতগুলো কাজ করতে হয়। সেগুলো হলো পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। এই কাজগুলো একটা পদ্ধতি মাফিক চলে। এই কাজগুলো সুসম্পন্ন যদি করতে পারে তাহলে বুঝতে হবে যে উক্ত উদ্যোক্তা একজন আদর্শ উদ্যোক্তা। ব্যবস্থাপকীয় জ্ঞান এবং তার প্রয়োগ ছাড়া কখনোই ভালো উদ্যোক্তা হতে পারে না। উপসংহারে চলে আসলাম। সত্যিকার অর্থে বলতে হয় যে সার্বজনীনভাবে স্বীকৃত উদ্যোক্তার গুণাবলী নেই, তবে অধিকাংশ মনীষী একজন আদর্শ উদ্যোক্তার গুণাবলী সম্পর্কে উপরোক্ত গুণাবলীকে স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ একজন উদ্যোক্তার কাছে সকল গুণাবলী কখনোই জন্মগতভাবে থাকে না, কিন্তু যেই গুণাবলীগুলোর কথা আমরা এতক্ষণ আলোচনা করলাম সেগুলো যদি না থাকে তাহলে তাকে কোনোভাবেই আদর্শ উদ্যোক্তা বলা যাবে না। হয়তো বা সে উদ্যোক্তা, কিন্তু আদর্শ উদ্যোক্তা বলা যাবে। সুতরাং তোমাদের আজকের যে আলোচনাটা আমি এখানে করলাম, এই আলোচনা তোমাদের আশা করি অনেক কাজে লাগবে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যদি তোমাদের কাছে ভালো লাগে আমার এই আলোচনা, তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর আরো নতুন নতুন বিজনেস লেকচার পেতে সাবস্ক্রাইব করবে মিস্টার বিজনেস টিচারে। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং। আল্লাহ হাফেজ।